সালোক সংশ্লেষণ যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ পাতার ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোককে ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড ও পানির ক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত করে, তবে সেই জৈব রাসায়নিক প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। তাহলে দেখো, আমরা এই সালোক সংশ্লেষণ সংজ্ঞার মধ্যে আমরা কতগুলো বৈশিষ্ট্য পেয়েছি, কতগুলো উপাদান পেয়েছি, কতগুলো ফ্যাক্টর পেয়েছি যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। আর সেই ফ্যাক্টরগুলো আমরা দেখো সংজ্ঞার মধ্যে কি কি পেয়েছি। কার্বন ডাইঅক্সাইড ও পানির সহায়তায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে সবুজ উদ্ভিদ পাতার ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোককে ব্যবহার করে, আলোকে ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড ও পানির সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত করে, এবং একটা নির্দিষ্ট তাপমাত্রায় সালোক সংশ্লেষণ ক্রিয়া সামনের দিকে অগ্রসর হয়। তাহলে দেখো, এই যে চারিত্রিক উপাদানগুলো রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে, তাহলে আমরা বলতে পারি এই উপাদানগুলো হলো ফ্যাক্টর যা এই প্রক্রিয়াকে প্রভাবিত করে। শুধু সালোক সংশ্লেষণ না, শ্বসন, প্রচ্ছেদন, আরও উদ্ভিদের যত শারীরবৃত্তীয় ক্রিয়া রয়েছে কিছু ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয়। আজকে আমরা সেই ফ্যাক্টরের প্রভাবগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানব। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা পড়ব একটি বিশেষ সালোক সংশ্লেষণ, শ্বসন ইত্যাদির ক্ষেত্রে একটি বিশেষ ফ্যাক্টর, লিমিটিং ফ্যাক্টর সম্পর্কে। চলো দেখি লিমিটিং ফ্যাক্টর জিনিসটা কি। প্রিয় শিক্ষার্থীরা, যে কথাগুলো বলছিলাম যে দেখো, বাহ্যিক পরিবেশমূলক কিছু ফ্যাক্টর রয়েছে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে। কি কি? কার্বন ডাইঅক্সাইড, আলো, তাপমাত্রা, অক্সিজেন ও পানি। এই ফ্যাক্টরগুলোর একটা নির্দিষ্ট পরিমাণ আছে। এর চেয়ে সর্বোচ্চ বা সর্বনিম্ন যদি তার প্রভাব থাকে তাহলে দেখা যায় শারীরবৃত্তীয় ক্রিয়াও তার প্রভাবে প্রভাবিত হয়। বেশি হলে উৎপাদন বাড়ে বা কম হলে উৎপাদন কমে, বা বিপরীত ক্রমেও তার প্রভাব রয়েছে। উৎপাদন বাড়লে বিক্রিয়ার হার হ্রাস পায়, উৎপাদন কমলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। এই ধরনের বিপরীত ক্রমেরও কিছু প্রভাবক রয়েছে। আজকে আমরা সেই প্রভাবক সম্পর্কে জানব, তাই হলো লিমিটিং ফ্যাক্টর। লিমিটিং ফ্যাক্টরের কথা আমাদের প্রথম বলেছিলেন একজন জার্মান রসায়নবিদ, যার নাম হলো জাস্টাস ভন লিভিক। উনি বলেছিলেন একটি শারীরবৃত্তীয় ক্রিয়া একাধিক ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হলে সবচেয়ে ধীরগতির ফ্যাক্টরটি বৃদ্ধির সাথে সাথে বা হ্রাসের সাথে সাথে শারীরবৃত্তীয় ক্রিয়া চরমভাবে নিয়ন্ত্রিত হয়। দেখো, উনার ভাষায় যদি বলি একটি শারীরবৃত্তীয় ক্রিয়া একাধিক ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে সবচেয়ে ধীরগতি সম্পন্ন ফ্যাক্টর, সর্বনিম্ন ফ্যাক্টর দ্বারা সেই শারীরবৃত্তীয় ক্রিয়া হার নিয়ন্ত্রিত। অর্থাৎ সবচেয়ে ধীরগতির যে ফ্যাক্টরটা, যা সামান্য পরিমাণ বাড়লেই বিক্রিয়ার হার হ্রাস বৃদ্ধি ঘটে, তবে সেই বিশেষ ফ্যাক্টরটাকে উনি বলেছিলেন লিমিটিং ফ্যাক্টর। আসলে বর্তমানে আমরা ওই একটা ফ্যাক্টর হিসেবে চিন্তা করি না, আমরা হিসাব করি সবগুলো উপাদানই হলো এক একটি লিমিটিং ফ্যাক্টর। প্রত্যেকটা উপাদানেরই একটা নির্দিষ্ট সীমা রয়েছে। এই সীমার নিচে থাকলে উৎপাদন হার কম হয়, একটা নির্দিষ্ট সীমায় উৎপাদন সর্বোচ্চ পরিমাণের হয়, আর ওই সীমাটাকে আমরা বলি অত্যানুকূল। আর তার সাথে যদি উপাদানটা বেড়ে যায় তাহলে উৎপাদনটা আবার নিচের দিকে ক্রমহ্রাসমান দিকে ধাবিত হতে থাকে। তাহলে সেই ফ্যাক্টরগুলোকে বলা হয় লিমিটিং ফ্যাক্টর। চলো সংজ্ঞাটি আমরা আবার একটু ভালো করে দেখি। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা দেখি লিমিটিং ফ্যাক্টরের আধুনিক সংজ্ঞাটা কি। আধুনিককালে বিজ্ঞানীরা লিমিটিং ফ্যাক্টরকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন। বিজ্ঞানী লিভিক, উনি তো একটা বস্তুকে, সবচেয়ে ধীরগতির বস্তুটাকে লিমিটিং ফ্যাক্টর হিসেবে ধরেছিলেন। আধুনিক বিজ্ঞানীরা লিমিটিং ফ্যাক্টর বলতে কাকে বুঝিয়েছেন, কয়টি যৌগকে বুঝিয়েছেন। তাহলে চলো আমরা সংজ্ঞাটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। সালোক সংশ্লেষণ, শ্বসন, অন্যান্য শারীরবৃত্তীয় ঘটনায় এমন কিছু ফ্যাক্টর রয়েছে। দেখো, সালোক সংশ্লেষণের ফ্যাক্টরগুলো আমি আগেই বলেছি, যা অত্যানুকূল পর্যন্ত
একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত অত্যানুকূল, মানে যেখানে সর্বোচ্চ পরিমাণ সৃষ্টি হয়, ওই চারিত্রিক ঘটনা সর্বোচ্চ পরিমাণে চলে, অত্যানুকূল পর্যন্ত বৃদ্ধির সাথে সাথে উৎপাদন হারও বৃদ্ধি পায়। সালোক সংশ্লেষণের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ খাদ্য তৈরি হবে, শ্বসনের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ শক্তি তৈরি হবে। তাহলে সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধির সাথে সাথে উৎপাদন হারও বৃদ্ধি পায়। তবে সেই ফ্যাক্টরগুলোকে, কোনো একটি বিশেষ ফ্যাক্টর না, সবগুলো ফ্যাক্টরকে, এখানে সালোক সংশ্লেষণের সবগুলো ফ্যাক্টরকে আমরা লিমিটিং ফ্যাক্টর হিসেবে চিন্তা করতে পারি, কারণ এরা সবাই অত্যানুকূল পর্যন্ত বৃদ্ধির সাথে সাথে তাদের উৎপাদন হারও প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। তাহলে চলো আমরা উদাহরণ দিয়ে আমরা ছকে এবার দেখব লিমিটিং ফ্যাক্টর কোথায়, কোন ফ্যাক্টরটি সর্বোচ্চ পরিমাণ কাজ করতে পারে। সালোক সংশ্লেষণে তাপমাত্রার প্রভাব। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য তাপমাত্রার প্রভাব অনস্বীকার্য। তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বা ফ্যাক্টরের কাজ করে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে। শিক্ষার্থীরা মনে রেখো, C3 উদ্ভিদে অপটিমাম টেম্পারেচার হয়েছে 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, কারণ C3 উদ্ভিদগুলো শীত প্রধান এলাকায় বৃদ্ধি ও বিকশিত হয়েছিল। আর উষ্ণমণ্ডলীয় পরিবেশে বিকাশ হয়েছে, উদ্ভব হয়েছে C4 উদ্ভিদের। তাদের অপটিমাম টেম্পারেচার হলো 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা গড়ে ধরতেছি সালোক সংশ্লেষণের অপটিমাম টেম্পারেচার 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। লক্ষ্য করো, 0 ডিগ্রি সেলসিয়াসে আমরা এখানে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে হিসাব করছি, আর উপরের দিকে উৎপাদন হার, আমরা এটার একটা ছক বা গ্রাফ রেডি করতেছি। দেখো 0 থেকে প্রত্যেক 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সাথে সাথে দেখো উৎপাদন গ্রাফে একেবারে উপরের দিকে, চূড়ার দিকে উঠে যাচ্ছে। 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে দেখো এখানে অপটিমাম, সর্বোচ্চ উৎপাদন হার, এখানে সর্বোচ্চ পরিমাণ। কিন্তু পরবর্তীতে আমরা দেখতেছি, দেখো 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে আস্তে আস্তে উৎপাদন হার নিচের দিকে, ঋণাত্মক দিকে ধাবমান। 50 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় উৎপাদন হার একদমই নিচে চলে আসছে, একদম ভূমিতে চলে আসতেছে। ফলে দেখবো আমরা উৎপাদন হার একদম হ্রাস পেয়ে যাবে। তাহলে 0 ডিগ্রি থেকে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে উৎপাদন হার বাড়তে থাকে। 35 ডিগ্রি, 30 থেকে 35 ডিগ্রিতে উৎপাদন হার সর্বোচ্চ, 35 ডিগ্রির পরে উৎপাদন হার কমতে থাকে। কি বলা হচ্ছে, 50 ডিগ্রির উপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণরূপে C3 C4 সবার ক্ষেত্রে 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া C3 বা C4 উদ্ভিদে বন্ধ হয়ে যেতে শুরু করে। তাহলে আমরা জানলাম লিমিটিং ফ্যাক্টর হিসেবে তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সালোক সংশ্লেষণে আলোর প্রত্যক্ষ প্রভাব রয়েছে। এবার আমরা দেখব লিমিটিং ফ্যাক্টর হিসাবে আলোর প্রভাব। লক্ষ্য করো, আলোর প্রকৃতি, আলোর তীব্রতা ও আলোর সময়কাল, এই তিনটি বিষয়ে সালোক সংশ্লেষণ প্রভাবিত হয়। জানো তোমরা নিশ্চয়ই, লাল আলোতে সালোক সংশ্লেষণ হার বেশি, লাল ও নীল আলোতে সালোক সংশ্লেষণের মাত্রা সর্বোচ্চ হয়ে থাকে। আবার দিনের আলোর প্রকৃতির, আলোর পরিমাণের, সূর্যালোকের উপস্থিতির একটা প্রভাব রয়েছে। দিনের বেলা 8 থেকে 10 ঘন্টা থেকে শুরু করে 14 থেকে 16 ঘন্টা পর্যন্ত সূর্যের আলো থাকতে পারে পৃথিবীর কোনো কোনো অঞ্চলে। কিন্তু এটা জানবা, সর্বোচ্চ সালোক সংশ্লেষণ হয় 10 থেকে 12 ঘন্টা সূর্যালোকের প্রভাবে। এবং তরঙ্গ দৈর্ঘ্যেরও একটা ন্যানোমিটারের ব্যাপার স্যাপার রয়েছে। বেগুনি নীল অর্থাৎ শুরুর দিকে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ বর্ণালী বিশ্লেষণের শুরুর দিকের যে তরঙ্গ দৈর্ঘ্য, বেগুনি নীল বর্ণের যে তরঙ্গ দৈর্ঘ্য 390 থেকে 430, 450 এই পর্যন্ত সালোক সংশ্লেষণ ভালো হয়। আবার শেষের দিকের যে তরঙ্গ দৈর্ঘ্য কমলা লাল বর্ণের যে তরঙ্গ দৈর্ঘ্য 600 থেকে 760 ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যতে সালোক সংশ্লেষণ ভালো হয়। তাহলে আমরা বুঝতেছি সালোক সংশ্লেষণে আলোতে একটি প্রত্যক্ষ প্রভাব রয়েছে। আলোর তীব্রতার একক ক্যান্ডেল ফুট, যাকে আমরা এক কথায় বলি লাক্স, 3000 থেকে 5000 লাক্সে সালোক সংশ্লেষণ হার সর্বোচ্চ হয়। দেখো আমরা এখানেও দেখতেছি 0 থেকে শুরু করে আলোর তীব্রতা ক্যান্ডেল ফুট
বৃদ্ধি হওয়ার সাথে সাথে, অর্থাৎ লাক্সের বৃদ্ধি হওয়ার সাথে সাথে উৎপাদন হার বাড়তেছে 3000 থেকে 5000। দেখো এটা হলো অপটিমাম, সর্বোচ্চ, অর্থাৎ এই আলোতে সালোক সংশ্লেষণ সর্বাধিক হবে। তারপরে আলোর তীব্রতা যদি আরো বাড়ে, আমরা যদি আরো লাক্স বা ক্যান্ডেল ফুট বাড়াতে থাকি, তাহলে দেখো উৎপাদন হার ঋণাত্মক দিকে যাচ্ছে, আলোর ঢালের দিকে অবনমন হচ্ছে, অর্থাৎ উৎপাদন হার কমে যাচ্ছে। তাহলে এইভাবে আলোর একটা প্রভাব রয়েছে সালোক সংশ্লেষণে, আলোর প্রভাব। সালোক সংশ্লেষণের দুটি বিক্রিয়কের, একটি হলো কার্বন ডাইঅক্সাইড ও অপরটি হলো পানি। কার্বন ডাইঅক্সাইড ও পানির ক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে পাতার প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টে, ক্লোরোফিলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হয়। শিক্ষার্থী লক্ষ্য করো, সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের অত্যানুকূল মাত্রা হলো 10 থেকে 12 মিলিগ্রাম পার আওয়ার। তাহলে আমরা এই গ্রাফে দেখতেছি 0 থেকে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধির সাথে সাথে উৎপাদন বাড়তেছে 10 থেকে 12 মিলিগ্রাম পার আওয়ারে মাত্রা সর্বোচ্চ। তারপরে যদি আমরা আরো কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি করি, তাহলে কিন্তু উৎপাদনের ঢাল নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ উৎপাদন হার কমে যাচ্ছে। তাহলে আমরা এই তথ্যটুকু ভালো করে মনে রাখবো। তার সাথে দেখো আরো কিছু তথ্য রয়েছে। C3 উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা ছিল 50 থেকে 150 পার্টস পার মিলিয়ন, অর্থাৎ এই মাত্রায়, এই ঘনত্বে সে সালোক সংশ্লেষণ চালাতে পারে। বিপরীতে C4 উদ্ভিদে 0.1 থেকে 10 ppm, অনেক কম কার্বন ডাইঅক্সাইড হলেও তারা সালোক সংশ্লেষণ সুন্দরভাবে চালাতে পারে। তারপর দেখো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা 0.3 থেকে 0.4 এর মধ্যে উঠানামা করে। তোমরা জানো নাইট্রোজেন সর্বোচ্চ, তারপরে অক্সিজেন। কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কিন্তু অনেক কম। কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পেলে আমরা কিন্তু পৃথিবীতে আর বসবাস করতে পারবো না। এই 0.3 থেকে 0.4 এর মধ্যে, 0.3 থেকে 0.4 এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড পুরো পৃথিবীতে গড়ে উঠানামা করে। কিন্তু যদি আমরা কার্বন ডাইঅক্সাইডের মাত্রা আরেকটু বাড়াইতে পারি কৃত্রিমভাবে, তাহলে দেখো 0.9 থেকে 1 পর্যন্ত কার্বন ডাইঅক্সাইডের মাত্রা যদি কোনোভাবে কৃত্রিমভাবে কোনো একটা নির্দিষ্ট স্থানে, জাপানিজরা কি করে, একটা বড় একটা বিল্ডিং এর মধ্যে, ওই বিল্ডিং এর মধ্যেই তাদের সমগ্র কলোনির সবজি উৎপাদন করে, তাহলে ওইখানে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়িয়ে সালোক সংশ্লেষণ অনেক গুণ বৃদ্ধি করায়। জাপানিজরা এইভাবে নিবিড় পদ্ধতিতে সালোক সংশ্লেষণে প্রচুর প্রচুর খাদ্য তৈরি করে। তাহলে এই দেখলাম সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডের প্রভাব। শিক্ষার্থী, আমাদের পৃথিবীতে আমরা কিন্তু 1 ইঞ্চি জমিও বাড়াতে পারবো না। আমাদের পৃথিবীতে মোট শক্তি, মোট ভর অপরিবর্তনীয় বা ধ্রুব। তাহলে আমরা যদি খাদ্য উৎপাদন বাড়াতে চাই, কিভাবে বাড়াতে হবে, এই লিমিটিং ফ্যাক্টর তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে বুঝতেই আসো, তুমি কার্বন ডাইঅক্সাইডের মাত্রা হেরফের করে, আলোর মাত্রা হেরফের করে, এবং আমরা দেখলাম তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করে সালোক সংশ্লেষণ বহুগুণ বাড়াতে পারবো। যে কথা বলতেছিলাম, জাপান, চীন, আমেরিকা এই পদ্ধতিতে সালোক সংশ্লেষণ করে বহুগুণ তাদের শস্য উৎপাদন বহুগুণ বাড়িয়ে নিয়েছে। একটা বিল্ডিংয়েই চিন্তা করো, একটা বিল্ডিং, তারা আলাদা জমি নষ্ট করে না, এই লিমিটিং ফ্যাক্টরকে ব্যবহার করে, এই নীতি অবলম্বন করে তারা শত গুণ তাদের উৎপাদন হার, শস্য ক্ষেত্রের উৎপাদন হার বাড়িয়ে নিয়েছে। আমরাও স্বপ্ন দেখি অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর উন্নয়নশীল দেশ রয়েছে, তারা এই ক্ষেত্রে তারা আরো সামনে এগিয়ে যাবে এবং পৃথিবী আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে পারবো এই বিশেষ বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করে। সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।